তো আমরা একটা ম্যাট্রিক্স আলোচনা এড়িয়ে গিয়েছি, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের যদি সবগুলো ভুক্তি জিরো হয়, যেমন হচ্ছে যে এরকম যদি হয় সবগুলো ভুক্তি 0 0 0 0 0 0, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। ওকে, সমঘাতী ম্যাট্রিক্স যেখানে আমরা দেখতেছি a স্কয়ার ইজিক্যাল টু a হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে a, সেই ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্সের সাথে আবার গুণ করো, গুণ করার পর যে রেজাল্টটা পাবা, ফলাফলটা, সেই ম্যাট্রিক্সটা হবে আগের যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই, অর্থাৎ ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে সেটা হবে সমঘাতী ম্যাট্রিক্স। আর শূন্যঘাতী কি? শূন্যঘাতী হচ্ছে a টু দি পাওয়ার n করলে 0 আসবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেটাকে তুমি স্কয়ার করো, কিউব করো, যাই করো না কেন সেটা 0 আসবে, যেখানে n এর পরিচয় হচ্ছে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, মানে 1 2 3 4 যাই হতে পারে। আর অবেদঘাতী ম্যাট্রিক্সে a স্কয়ার ইজ ইকুয়াল টু i। ওকে, অর্থাৎ a কে যদি তুমি স্কয়ার করো, আমি জানি i দিয়ে বুঝা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ a যদি একটা 2 × 2 ম্যাট্রিক্স হয়, সেটাকে যখন তুমি কি করবা, ওই ম্যাট্রিক্সের সাথে আবার গুণ করবা, তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে একটা একক ম্যাট্রিক্স। এবং এই শর্তের এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অবেদঘাতী, এখানে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্যঘাতী। তাহলে আমরা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স নেই, সেটা হচ্ছে মনে করো 5 4 -5 -4। তো এটা একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে a ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটা আমি যদি এই ম্যাট্রিক্সের সাথে আবার গুণ করি, তাহলে আমি যেটা পাবো এই ম্যাট্রিক্সটাকে আবার ফেরত পাবো। যেহেতু আমরা এখনো গুণ শিখি না, এই জন্য আমি আর গুণ করতেছি না। তো শূন্যঘাতী, আমি আবার শূন্যঘাতী একটা ম্যাট্রিক্স নেই, মনে করো a ইজ ইকুয়াল টু, আমি যেটা নিলাম মনে করো এখানে নিলাম 3, এখানে নিলাম 3, এখানে -3, এখানে -3। তো আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স দেখলাম 3 -3 3 -3, এবং অবেদঘাতী ম্যাট্রিক্স আমরা যেটা দেখবো সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 5, এবং এর থেকে এক বড় 6, তারপর মনে করো এটাকে আমরা নিলাম -4, এটাকে নিলাম -5। তাহলে এটা অবশ্যই হবে একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। এইটাকে যদি একটা প্রশ্ন দেওয়া থাকে যে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স, ক নম্বরের অপশনে একটা, খতে একটা, গতে একটা, ঘতে একটা, তাহলে সচরাচর যেটা করতে হয় অপশন টেস্ট করতে হয়, যে কতে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে সেটার সাথে গুণ করতে হয়। কারণ এরকম 4টা অপশন দেওয়া থাকে, তোমাকে 4 বার গুণ করে বুঝতে হবে যে কোনটা সমঘাতী বা কোনটা অবেদঘাতী ম্যাট্রিক্স, বা ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তাহলে এখন আমরা শিখবো কিভাবে একটা সমঘাতী, শূন্যঘাতী এবং অবেদঘাতী ম্যাট্রিক্স ফর্ম করা যায় বা তৈরি করা যায়। প্রথমে আসি সমঘাতীতে। তো সমঘাতী ম্যাট্রিক্স তৈরি করার উপায় হচ্ছে আমরা যে কোনো একটা ভুক্তি সিলেক্ট করব। যেমন আমি মনে করো আমি এখানে একটা সমঘাতী ম্যাট্রিক্স ফর্ম করতেছি এই জায়গাটাতে, সেটা হচ্ছে এরকম, আমরা যে কোনো একটা সংখ্যা সিলেক্ট করব। মনে করো আমি সিলেক্ট করলাম 100। ওকে, তো 100 সিলেক্ট করার পর তার থেকে এক কম একটা ভুক্তি নিব। কত কম? এক কম। তাহলে 100 থেকে এক কম হচ্ছে 99। নেওয়ার পর আমরা যে একটা রো পেলাম, সেই রোকে -1 দ্বারা গুণ করে দিব। যদি আমি এই রোকে -1 দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে হবে কত? এখানে হবে হচ্ছে -100 -99। তাহলে আগের ম্যাট্রিক্সটা দেখো, 5 থেকে 1 কম 4, তাকে -1 দিয়ে গুণ করে দিছি। তাহলে এটাই হবে একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা সমঘাতী ম্যাট্রিক্স চেনার উপায় বুঝে গেলাম। এরপর শূন্যঘাতীতে যেটা হবে সেটা হবে a 3 -3 3 -2। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি নরমালি যে কোনো একটা ম্যাট্রিক্স নেব। যেমন b আমি বললাম, আমি এখানে নিলাম 5, এখানে নিলাম 5, অর্থাৎ আমি কলাম বরাবর দুইটা সেম উপাদান নিয়েছি, এবং আমি যদি পরের কলাম বরাবর ওই সেম উপাদানের নেগেটিভ ভ্যালু নেই, অর্থাৎ এরকম -5 -5, তাহলে এটা অবশ্যই হবে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবং এই যে তথ্যটা আছে n বিলংস টু n, এটা অবশ্যই কিন্তু মনে রাখবা যে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। যদি এমসিকিউ তে আসে তখন কিন্তু দিতে হবে। আবার এরকম এমসিকিউ তে আসতে পারে যে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0 হলে n এর মান কত হতে পারবে না। তো এখানে n এর মান 0, n এর মান -1 থাকতে পারে। তো ন্যাচারাল নাম্বারের ভিতরে 0 ইনক্লুডেড না, -1 -2 ইনক্লুডেড না, ভগ্নাংশ ইনক্লুডেড না। তাহলে এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে ন্যাচারাল নাম্বার বলতে 1 2 3 4 5 6 এইগুলাকে বোঝায়। তার মানে n বিলংস টু অবশ্যই কি ন্যাচারাল নাম্বার। আর এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সমঘাতীর উল্টা প্রসেস, বা সমঘাতী থেকে একটু ভিন্ন।
অনেকটাই মনে রাখার জন্য সংখ্যাটির সাহায্যে আমরা যে কোনো একটা ভুক্তি সিলেক্ট করব। খেয়াল করো, আমরা যে কোনো একটা ভুক্তি সিলেক্ট করব। তাহলে আমরা এখন যেটা শিখতেছি সেটা এমসিকিউ তে প্রয়োগ করার জন্য, সেটা একটা এমসিকিউ এর ট্রিক্স। ওকে, আমরা এখানে বড় করে লিখে দেই এমসিকিউ, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। ওকে, তাহলে আমরা যেটা বলতেছি, আমরা যে কোনো একটা ভুক্তি সিলেক্ট করব। মনে করো ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা একটা ভুক্তি সিলেক্ট করলাম 100, যেটা সিলেক্ট করছি তার থেকে এক বেশি সিলেক্ট করব। এখানে এক কম সিলেক্ট করছি, তার থেকে বেশি সিলেক্ট করব। তাহলে 100, এখানে হচ্ছে 101। তো উপরের রো আমাদের কমপ্লিট, নিচের রোতে যেটা হবে এটা থেকে এক কম, এটা থেকে এক কম সিলেক্ট করব। তাহলে 100 থেকে এক কম হচ্ছে 99। ওকে, এবং 101 থেকে এক কম কত, সেটা হচ্ছে 100, এবং সেটাকে আমরা একটা -1 দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা যেটা পাবো সেটা অবশ্যই হবে একটা অবেধঘাতী ম্যাট্রিক্স। তাহলে এরপরে আমরা দেখব আমাদের অন্যান্য যে ম্যাট্রিক্স গুলো আছে, মানে হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স, তারপর হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বাংলায় বলে, তারপরে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো নিয়ে আমাদের আলোচনা চলবে। আমরা এখন দেখব ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স যেটাকে আমরা বললাম সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমার প্রথম সারি ছিল 1 2 3, তাহলে আমি সেটাকে এইভাবে লিখব যে 1 2 3, অর্থাৎ প্রথম সারিটাকে আমি প্রথম কলামে লিখে দিলাম। তাহলে এখানে আসলে কি ঘটলো, কি চেঞ্জ ঘটলো? এখানে যে চেঞ্জটা ঘটলো, আমি কিন্তু এই 1 2 3 এই বরাবর ছিল, তাকে এভাবে সিম্পলি রোটেট করে এই পুরো কলামটাকে নিচে নামাই দিছি। এবং রোটেটটা আসলে কত ডিগ্রি করছি খেয়াল করো, রোটেটটা করছি কিন্তু আমি 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি একটা সারিকে 90 ডিগ্রি ঘুরাই, সেটা একটা কলাম হয়ে যাবে। একটা কলামকে 90 ডিগ্রি ঘুরালে সেটা একটা সারি হয়ে যাবে। অর্থাৎ এই সারিটাকে আমি 90 ডিগ্রি ঘুরে কি করলাম, একটা কলাম বানিয়ে ফেললাম। তাহলে এই সিম্পলি আমরা এখন কি করব, প্রত্যেকটা সারিকে 90 ডিগ্রি করে ঘোরাবো। এই সারিকে আমরা কি করব, এরকম 90 ডিগ্রি ঘোরাবো, এই সারিকেও 90 ডিগ্রি ঘোরাবো। অর্থাৎ প্রত্যেকটা সারিকে কলামে রূপান্তরিত করবো। তাহলে 1 2 3 1 2 3, এটা হবে 4 5 6, এখানে হবে 4 5 6 7 8 9, এটাকে আমরা বলবো 7 8 9। তাহলে এই যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এইটা, যেটাকে আমরা বলবো এটি। হ্যাঁ, উপরে থাকবে টি, a টু দি পাওয়ার টি। তাহলে এটাকে আমরা বলবো একটা রূপান্তরিত ম্যাট্রিক্স। তো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স বুঝলাম, এবং এটার একটু প্রপার্টিজ যদি বুঝতে চাই যে কাহিনী কি ঘটলো, দেখো কাহিনী যেটা ঘটছে সেটা হচ্ছে, দেখো এইখানে যে কর্ণটা ছিল 159, কর্ণের যে ভুক্তি ছিল, এখানে কর্ণের ভুক্তি দেখো তো, ওয়াও, এখানে কর্ণের ভুক্তি কিন্তু 159ই আছে। মানে এত ঘুরাইলে, এত রোটেট করলা, তারপরও কিন্তু যা লাভ স্কাই আছে, মানে যেই লাভ সেই করো। এখানে 159, এখানেও কিন্তু 159ই আছে। অর্থাৎ তুমি ট্রান্সপোজ করার পরেও প্রধান কর্ণের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। মানে প্রধান কর্ণের কেমনে চেঞ্জ হবে? তুমি একটা জিনিসকে যদি ঘুরায়ও রাখো, তার প্রধান কর্ণ যা আছে তাই থাকবে, তাই না? অর্থাৎ তুমি এইভাবে করে যখন 90 ডিগ্রি করে প্রত্যেকটাই ঘুরাইছো, তখন যেটা হয়েছে, যখন 90 ডিগ্রি করে ঘুরে, খেয়াল করো, যখন ঘুরে আমাদের যে কেন্দ্রবিন্দু থাকে বা যে বিন্দুতে এই দুটা সন্নিহিত বাহু কানেক্টেড থাকে, যেটা আমরা বলতেছি এটা বর্গক্ষেত্র, সেই এইটা কিন্তু ঘুরতেছে। তো এইটা ঘুরলে, এইটা ঘুরে যদি এভাবে আসে, তখন এইটা যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু থাকে। তেমনি এইটাও ঘুরে, এইটাও ঘুরে, এবং এই পয়েন্টগুলো যে জায়গায় থাকার সে জায়গায় থাকে। এই জন্য এই 159 এর মতো স্থির অবস্থায় আছে, আগে যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, তো আমরা বাকিগুলো জিনিসগুলো দেখি। দেখো এইখানে ছিল আপার ট্রায়াঙ্গেলে ছিল 2 3 6, 2 3 6, তাহলে আপার ট্রায়াঙ্গেলের এই 2 3 6 দেখো লোয়ার ট্রায়াঙ্গেলে চলে আসছে 2 3 6, যেখানে এই কর্ণে ছিল 3, মানে এই উপরের কর্ণে ছিল 3, মানে উপরের জায়গাটাতে, আর নিচের জায়গাটাতে এখন চলে আসছে 3। এই জায়গায় ছিল 2 6, সেই 2 6 চলে আসছে। আর এই যে 4 7 8 যেটা ছিল আমার লোয়ার ট্রায়াঙ্গেলে, সেটা কিন্তু আপার ট্রায়াঙ্গেলে চলে গেছে। এই দেখো 4 7 8। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই জিনিসটা যদি আমি বলি যে আমাদের এখানে আমাদের
মেইন যে কথাগুলো সেটা কি হবে। প্রথম কথা, আমাদের aij এর i ও j এর কোনো চেঞ্জ হবে না। i আর j অপরিবর্তিত থাকবে। i আর j এটা কনস্ট্যান্ট বা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ i আর j এর অবস্থানের কোনো পরিবর্তন হবে না। যদি না হয় কখন হবে না, যেখানে aij i j, অর্থাৎ aij i এর ভ্যালুগুলো j এর ভ্যালুর সমান ঠিক যে জায়গায়, সেই জায়গায় i আর j এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা জানি আসলে এখানে i আর j এর ভ্যালুগুলো সমান প্রধান কর্ণে, তাহলে পরিবর্তন হওয়ার কথাও না। ওকে, আর সবচেয়ে বড় কথা যেটা, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপরে যেটা থাকে আপার ট্রায়াঙ্গেল, এই আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেলে চেঞ্জ হয়ে যেতেছে, আর লোয়ার ট্রায়াঙ্গেল আপার ট্রায়াঙ্গেলে চেঞ্জ হয়ে যেতেছে। তো আপার ট্রায়াঙ্গেলের যে বৈশিষ্ট্য ছিল, যেখানে i এর ভ্যালুগুলো যে থেকে ছোট হয় আমরা দেখতেছি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? এটা চেঞ্জ হয়ে চলে যেতেছে লোয়ার ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্যটা, যেখানে i এর ভ্যালুগুলো যে থেকে বড় হয়। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। এই জিনিসটা কি ছিল, আমরা আবার বলি, আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেলে চলে গেল, লোয়ার ট্রায়াঙ্গেল আপার ট্রায়াঙ্গেল চলে গেল, কিন্তু আমাদের যে প্রধান কর্ণ ছিল সেই প্রধান কর্ণের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য আমরা বলছি প্রধান কর্ণের i এর যে কনস্ট্যান্ট, এবং আমরা আগে থেকেই জানি যে i j হয়, যার কারণে এটা চেঞ্জ হয়নি। আর এটা যে ব্যাপারটা সেটা ছিল এরকম যে, এটা আমার আপার ট্রায়াঙ্গেলের একটা বৈশিষ্ট্য ছিল যে আপার ট্রায়াঙ্গেলের ভুক্তিগুলোর i এর ভ্যালুগুলো z থেকে কম হয়, অর্থাৎ i এর পজিশনটা, আর এখানে i এর পজিশনটা z থেকে বড় হয় লোয়ার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তো এটা আমরা দেখতে পাচ্ছিলাম। ওকে, তো এই ছিল আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের কথা হচ্ছে, এই যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করার পরও যদি আবার আগেরটাই থাকে, সেম থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম হচ্ছে আয়নার মতো, মানে আয়নায় আমি দাঁড়ালাম, আমার প্রতিবিম্বটা আয়নায় দেখা যেতেছে, আমি যেটা সেটাই ওইখানে আবার ফুটে উঠতেছে, মানে যা আছে তাই আর কি। তো এটাই আসলে প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স তৈরি করা যায় কিভাবে? তৈরি করার উপায় হচ্ছে, আমরা যেটা করব, মনে করো আমরা এই পাশে লিখলাম 1 2 3। তো প্রতিসম ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমাকে এই পাশে যখন 1 2 3 লিখবো, আমি জানি আমি কি করব, এটাকে 90 ডিগ্রি ঘোরাবো। 90 ডিগ্রি ঘুরে সেটাকে আমি কি বানাবো, কলাম বানাবো। তো এটাকে যদি আমি 90 ডিগ্রি ঘুরাই, এটা এইদিকে আসবে, তার মানে এই দুইটা ভ্যালু কিন্তু এখানে আসবে। তার মানে এই যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো আমি এখানে আবার রিপিটেড লিখবো, 1 2 3 1 2 3। এরপর আমি যদি চাই 2 5 6 এখানে লিখলাম, তাহলে এই 2 5 6 এখানে আবার রিপিটেড লিখবো। এখন এখানে তুমি যেই ভ্যালু লেখো না কেন, যেটাই লিখবে এটা প্রতিসম হয়ে যাবে। মনে করো আমি লিখলাম এখানে -1000। ওকে, তো -1000 লেখার পর এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, 80 করি, 80 করলে যেটা হবে 1 2 3, এটাকে আমি লিখলাম 1 2 3 2 5 6, এটাকে লিখলাম 2 5 6 3 6 1000, এটাকে আমি সোজা করে লিখলাম 3 6 -1000। কিন্তু এটা আমরা যদি দেখি, আগের ম্যাট্রিক্সটা আমরা রিপিট পাচ্ছি, তাহলে এই জায়গায় আমরা বলবো এখানে অবশ্যই a a টু দি পাওয়ার t। আচ্ছা, এটাকে a টু দি পাওয়ার বলা ঠিক না, এটি বলতে পারো, যাই হোক, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, জাস্ট বোঝার জন্য। a1 2, আর এটাকে যদি বলি, দেখো সেটা কত, এটা হচ্ছে a21, অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম কলাম। তো এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, যে a1 2 2 হলে a21 ও কত হবে, 2 হবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে একটা প্রতিসম ম্যাট্রিক্সের a31 এর ভ্যালু হচ্ছে 6, a13 এর ভ্যালু কত, ওইটাও কি হবে, 6 হবে, তাই তো? আচ্ছা, তো যেমন আমি এটা যদি বলি, এটা কত, এটা হচ্ছে a13, অর্থাৎ প্রথম সারি তৃতীয় কলাম। প্রথম সারি তৃতীয় কলাম আমাদের ভ্যালু হচ্ছে 3। তাহলে আমি যদি আবার এখানে তাকাই, দেখো তৃতীয় সারি প্রথম কলাম, এটাকে বলা হয় a31, এখানে আমি ভ্যালু কি পাচ্ছি, সেম পাচ্ছি। তাহলে একটু যদি ভিতর থেকে কখনো প্রশ্ন করতে হয়, একটু গভীর থেকে, প্রতিসম ম্যাট্রিক্সের থেকে যদি কখনো এমসিকিউ এরকম করে যে একটা ম্যাট্রিক্সের a13, একটা 3 into 3 ম্যাট্রিক্সের a13 is equal to 3, এটা প্রতিসম ম্যাট্রিক্সের, সেই ম্যাট্রিক্সের a31 ভুক্তি কত হবে, বা এই 31 এন্ট্রিটা কত হবে। তো তখন তুমি যদি প্রতিসম ম্যাট্রিক্সের এই বৈশিষ্ট্যটা না জানো, তখন কিন্তু তুমি সেই জায়গায় সেই সঠিক অ্যান্সারটা কখনোই বলতে পারবে না।
এই জন্য এটার খুব বেসিক থেকে জিনিসটা বুঝতে হবে, খুব বেসিক থেকে ব্যাপারটাকে ফিল করতে হবে যে না ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, মানে আমি যদি একটা ম্যাট্রিক্স পাই, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি, সেখান থেকে যদি একটা -1 কমন নেই, -1 কমন নিলে যেটা হবে ওইটা ওই ম্যাট্রিক্সটা পরে এটা সমান হবে, মানে সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। ওকে, ওটাকে আমরা বলি বি প্রতিসম। তো বি প্রতিসম তৈরি করার ওয়ে কি? বি প্রতিসম তৈরি করার ওয়ে হচ্ছে আমাকে প্রধান কর্ণের যতগুলো ভুক্তি আছে সবগুলো প্রথমে 0 বানায় ফেলতে হবে। কত বানাবো? 0। তাহলে প্রধান কর্ণের সবগুলো ভুক্তিকে আমি লিখে দিলাম 0, এটাও 0, এটাও 0, এটাও 0। প্রধান কর্ণের সবগুলো ভুক্তিকে আমি কি করলাম? 0 বানিয়ে দিলাম। এখন মনে করো আমি যে কোনো একটা ভ্যালু নিতেছি, মনে করো এখানে নিলাম 5, এখানে 6, এখানে 7, 5, 6, 7। তাহলে যেহেতু জানি a - a টু দি পাওয়ার t হবে, তাহলে আমরা ধাপে ধাপে যাব প্যাটার্ন অনুসারে। তো 5, 7 আমরা জানি এটা একটা ত্রিভুজ, এইটুকু আপার ট্রায়াঙ্গেল। তো আপার ট্রায়াঙ্গেলের এই বাহুটা হচ্ছে 5 আর 7। ওকে, 5 আর 7 এর মধ্যবর্তী। তাহলে আমরা যেটা করব, এই বাহু এখানেও 5 আর 7 দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6। মানে সেম জিনিস লিখবো, লেখার পর যেটা করব, এটা ছিল 5, 7, এটাকে আমরা বলবো -5, -7। অর্থাৎ এটা যেটা থাকবে সেইটার বিপরীতটা, -5, -7। এটা হবে 6, এটা হবে -6। তো এইভাবে আমরা ব্যাপারটাকে ফর্ম করব। তো এটা যদি আমাদের a হয়, আমি a টু দি পাওয়ার t কি বলতে পারি? a টু দি পাওয়ার t হবে, এটাকে আমরা উল্টায় দিব, 0, 5, 6, এটা হবে -5, 0, 7, এটা হবে -6, -7, 0। তাহলে a টু দি পাওয়ার t আর a সমান। দেখো a আর a টু দি পাওয়ার t কিন্তু সমান না, কিন্তু আমি যদি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে আসি, দেখো আমি যদি এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে আসি, অর্থাৎ নেগেটিভ সাইন বের করে নিয়ে আসি, একটা -1, তখন এখান থেকে একটা নেগেটিভ চলে যাবে, এখান থেকে নেগেটিভ চলে যাবে, এখান থেকে একটা নেগেটিভ চলে যাবে, আবার এটা হয়ে যাবে, এটা তো 0, তো এটা হয়ে যাবে একটা নেগেটিভ, এটা হবে নেগেটিভ এবং এটা হবে নেগেটিভ, আর যেখানে যেখানে নেগেটিভ ছিল সেটা চলে যাবে। এখন যদি আমি লক্ষ্য করি মাইনাস, এবং আমাদের যে আগের এটা ছিল সেই এটাই কিন্তু ফিরে আসছে। তাহলে আমি কি লিখবো? a টু দি পাওয়ার t -a। তাহলে ট্রান্সপোজ প্রতিসম বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমাকে কি মনে রাখতে হবে? বি প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো অবশ্যই 0। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, aij = 0, যেখানে i = j। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি প্রধান কর্ণের ভুক্তিগুলোকে যদি 0 না বানাও, তুমি কখনোই একটা বি প্রতিসম ম্যাট্রিক্স ফর্ম করতেই পারবে না। তো বি প্রতিসম ম্যাট্রিক্স ফর্ম করার জন্য প্রধান কর্ণের ভুক্তিগুলোকে অবশ্যই 0 বানাতে হবে, এবং আমাদের aij i = j যেখানে, এবং এসে আমরা বি প্রতিসম হলে সেটা a - at হবে, অর্থাৎ a ট্রান্সপোজ হবে। তো এখানে খুব ভাবান্ত বোঝা যাইতেছে ব্যাপারটা কি ঘটলো। ব্যাপারটা আমরা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স ফর্ম করার জন্য 0 করব, আপার ট্রায়াঙ্গেলের ভুক্তি নিব, লোয়ার ট্রায়াঙ্গেল আপার ট্রায়াঙ্গেলের ভুক্তিগুলোকে -1 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হবে লোয়ার ট্রায়াঙ্গেলের ভুক্তি। তাহলে ফর্ম হয়ে যাবে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা এখন যেটা করব, একটা সাব ম্যাট্রিক্স এন্ড অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সাব ম্যাট্রিক্স বলতে বোঝায় উপম্যাট্রিক্স, আর অর্থোগোনাল মানে হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, তো সাব ম্যাট্রিক্সটা খুবই কনফিউজিং, কারণ হচ্ছে এক এক বইয়ে দেখবে এক এক রকম, বা অনেক সময় পড়ে বুঝবা না। তো এখানে যে কনফিউজিং বা ব্যাপারটা যেটা সবসময় ভুল হয় তোমাদের, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে কিরকম, সাব ম্যাট্রিক্স অনেকে মনে করে যে এই টাইপের এই কলাম, আর এটা যদি আমি বাদ দেই, হ্যাঁ, বাদ দিয়ে যেটা পাবো সেটা একটা, এই যেমন আমি যেটা বলতেছি যে 5, 6, 8, 9, এটা একটা উপম্যাট্রিক্স বা এটা একটা সাব ম্যাট্রিক্স। তেমনি আবার তুমি যদি এই বরাবর আর এই বরাবর বাদ দাও, হ্যাঁ, এই বরাবর বাদ দাও, তুমি পাবো 1, 2, 4, 5। তাহলে 1, 2, 4, 5 এটাও কি, এটাও তোমার একটা সাব ম্যাট্রিক্স। কিন্তু তুমি যে সব সময় এরকম একটা রো আর একটা কলাম বাদ দিয়েই সাব ম্যাট্রিক্স পাবা, এটা কিন্তু না। যে কোনো সংখ্যক কলাম এবং যে কোনো সংখ্যক সারি বাদ দেওয়ার পর
তুমি যা পাও সেটাই তোমার সাব ম্যাট্রিক্স। মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এরকম করতাম যে আমি এই কলামটা বাদ দিয়ে দিছি, এই কলামও বাদ দিয়ে দিছি, এইটাও বাদ দিয়ে দিছি, এইটাও বাদ দিয়ে দিছি, মাঝখানে পেয়েছি শুধু 5। আমি যদি শুধু 5 লিখি, এই শুধু 5ও কিন্তু আমার একটা সাব ম্যাট্রিক্স। আবার আমি এইটা এই কলাম বাদ দিলাম, এই কলাম বাদ দিলাম এবং এই কলামও বাদ দিলাম, ধরলাম এই দুইটা কলাম আর একটা এই দুইটা রো এবং এই একটা কলাম বাদ দিলাম, তাহলে আমি বাকি পাচ্ছি 8 9। এই 8 আর 9 আমার একটা সাব ম্যাট্রিক্স। আবার আমি এইটা এইটা এবং এইটা বাদ দিলাম, তাহলে এই 4 7ও কি আমার একটা সাব ম্যাট্রিক্স। তাহলে সাব ম্যাট্রিক্সে একটা জিনিসই মনে রাখতে হবে, যে কোনো সংখ্যক কলাম বা যে কোনো সংখ্যক রো বাদ দিয়ে আমি যেটা বাদ বাকি যা পাবো সেটা নিয়ে আমার উপম্যাট্রিক্স। নট এইটা যে আমি একটা রো একটা কলাম ঢাকবো, বাকি যেটুকু পাবো সেটা সাব ম্যাট্রিক্স, একটা রো একটা কলাম ঢাকবো এরকম না। ওকে, তো এই কনফিউজিং ব্যাপারটা আমরা ক্লিয়ার করে দিলাম। এরপর অর্থগোনাল, আমি একটা অর্থগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ দিই। সেটা হচ্ছে এইটা a is equal to 1/√2 1/√2 1/√2 এবং এটা হচ্ছে -1/√2। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি ট্রান্সপোজ করলে এ টু দি পাওয়ার t হবে, দুইটাকে গুণ করো, গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবা সেটা একটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো এইগুলোর আসলে ব্যাখ্যা আছে কেন অর্থগোনাল, কেন লম্ব ম্যাট্রিক্স, কারণ এর সাথে হচ্ছে অক্ষের ব্যাপার স্যাপার আছে, বেসিসের ব্যাপার স্যাপার আছে। কারণ আমরা আসলে অত ডিপলি আলোচনা করতে চাচ্ছি না, তোমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকুই। পরবর্তীতে তোমরা যদি ডিমান্ড করো তাহলে আমরা এইসব ব্যাপার নিয়ে অনেক আলোচনা করব। যেমন আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স, যেমন কলাম ম্যাট্রিক্স আসলে ওইভাবে ম্যাট্রিক্স না, এটা আসলে আমরা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি। তোমরা যখন আরেকটু হায়ার লেভেলে যাবা, লিনিয়ার ট্রান্সফরমেশন করবা, তখন তোমাদের ম্যাট্রিক্স, ভেক্টর এই জিনিসগুলো খুব বেশি লাগবে। ঠিক আছে, এই জন্য একটু ভালো মতো পড়ো।